ঠিক আছে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না, তখন বারবার শুধু শেখ হাসিনার কথা মনে হচ্ছে যে এরকম অস্থির একটা সমাজে যেখানে মানুষ সারাদিন শুধু অস্থিরতায় ভুগে, তো সেখানে আসলে শেখ হাসিনার মতো এরকম আয়রন লেডি দরকার। মূল বিষয়টা হলো এটা নিয়ে তো এখন বিতর্ক হচ্ছে, এটা নিয়ে এখন বিতর্ক হচ্ছে। মূল ব্যাপারটা হলো যে এই যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের দাবিটা বিএনপি করেছে তাদের কাছে, তাই না? এটা আপনি যদি ধরেন এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডিপ্লোম্যাসি এবং তার প্রজ্ঞা এবং তার সফলতা। কেননা সে তাদেরকে যাকে বলা হয় একটা আলটিমেট টাইম যে ডিসেম্বর মাসের বাইরে জানুয়ারি 1 তারিখে হলে চলবে না, ডিসেম্বরের 30 তারিখের মধ্যে হতে হবে। তো এরকম একটা এক্সট্রিম জায়গা থেকে তাকে টেনে নিয়ে তাদের মুখ থেকেই বের করছে যে ঠিক আছে আপনি ফেব্রুয়ারি মাসে দেন। আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু নামতে হয়নি, তিনি তার কথায় প্রথম যেভাবে ছিলেন ওভাবেই আছেন। তিনি কিন্তু কখনো রেজিস্ট হননি, এক্সট্রিম হননি। তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হতে পারে। তাহলে সেক্ষেত্রে তো মানে ফেব্রুয়ারি মাসে যদি প্রথমার্ধে হয়, এটা তো তার কথার ব্যত্যয় হয়নি। তো এখানে আসলে বিজয় যেটা হয়েছে এই ফেব্রুয়ারি মাসের নির্বাচনের মাধ্যমে বিজয় যেটা হয়েছে, প্রাথমিক বিজয়, এটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী রয়েছেন তাদের একটা কূটনৈতিক বিজয় হয়েছে। আর যেটা হলো বিএনপি যদি আত্মতৃপ্তি পেতে চায়, মনে মনে শান্তি পেতে চায়, যে তাহলে সে বলতে পারে যে না উনি তো একেবারে প্রথমে জুনে বলছিলেন আমরা শেষ ধরে নিয়েছি, এরপর সেখান থেকে আমরা তাকে জোর করে টেনে হিসড়ে একেবারে এপ্রিলে নেমে আনিয়েছি, এটা আমাদের সফলতা। আর আমাদের চূড়ান্ত সফলতা হলো আমাদের নেতার সঙ্গে উনি দেখা করার জন্য লন্ডন গেছেন এবং সেখানে গিয়ে নেতার কাছে গিয়ে তিনি নাকে খত দিতে বাধ্য হয়েছেন যে বাবারে আর আমাকে এই বুড়া বসে আমাকে ডিস্টার্ব করবেন না, আমাকে একটু মান সম্মানে যেতে যান, বলেন কি করতে পারে। আচ্ছা ঠিক আছে আপনার কথা মতো ফেব্রুয়ারি মাসেই দিয়ে দিলাম, জামাতে যেহেতু বলেছে আমি এর সমস্ত ঝামেলা যাতে রোয়াতে চাই না। এটা হলো একেবারে 1 2 তে যেভাবে 2 যোগ 2 4 হয় ওইরকম সাধারণ সরল অঙ্ক যদি করেন তাহলে এইভাবে আপনি ব্যাখ্যা করতে পারেন। কিন্তু আপনি যদি চাণক্য নীতিতে যান, রাজনীতিতে নিতে চান, তো সেক্ষেত্রে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে প্রজ্ঞা, তার যে কৌশল, এখানে তিনি দেখিয়েছেন কলা, খাইয়েছেন মূলা, অথবা এখানে তিনি মানে যা কিছু করেছেন এখানে পুরোটাই তার ক্যারিশমা, সেটা ইতিবাচক নেতিবাচক যাই বলেন না কেন, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। জি, এখন ধরেন অনেকেই বলছেন যে আসলে যেই যৌথ বিবৃতিটা তারা দিয়েছে সেখানে সুনির্দিষ্ট করে তো বলা হয়নি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এখানে অনেকগুলো যদি আছে, কিন্তু আছে, অনেকগুলি ফ্যাক্টর আছে। হ্যাঁ, তো অনেক কিছু হতে পারে। আপনি জানেন যে মিয়ানমারে কিন্তু নির্বাচন আছে ডিসেম্বরে, এবং এইবার মিয়ানমারের নির্বাচনটি কেন্দ্র করে এই অঞ্চল অনেক উত্তপ্ত হওয়ার আশঙ্কা আছে, ভয়াবহ পরিস্থিতি হওয়ার আশঙ্কা আছে। সেই ক্ষেত্রে আমরা তো ডেফিনেটলি প্রভাবিত হব। ফেব্রুয়ারিতে কি নির্বাচন আদৌ হবে? এখানে হাইপোথেটিক্যাল মানে কোনো কথাবার্তা বলার কোনো সুযোগ নাই এই এট দিস মোমেন্ট। এর কারণ হলো আপনি জানেন যে প্রতিদিনই আমাদের অবস্থা বিশ্বের সাথে তাল রেখে পরিবর্তিত হচ্ছে। যেমন ধরুন এখন আমাদের দেশের 1 নম্বর সমস্যা মানে সেটা হলো অর্থনৈতিক সমস্যা, এবং যেভাবে জিডিপি এগুচ্ছে তাতে 2026 সনের একেবারে শুরুর দিকে জানুয়ারি মাসের দিকে একটা 2026 না 25 সনের আশ্বিন এবং কার্তিক মাসে ভাদ্র এবং আশ্বিন এই সময়টাতে একটা দুর্ভিক্ষের যে দাবানল বাংলাদেশে চালু হতে পারে, শুরু হতে পারে এই বছরে, মানে 2025 সালে। আমি মনে করি এটা একটা আমাদের বাংলাদেশের প্রথম সমস্যা, এবং এই সমস্যা যদি শুরু হয়, ইলেকশন তো দূরের কথা, নিজের বাবার নাম মনে নেওয়ার মতো মানে অবস্থা কারোর থাকবে না, যার যার অবস্থা শুরু হয়ে যাবে। এই সময়টাতে আমি মানে কতগুলো গ্রাম অঞ্চলে গিয়ে দেখি যেটা গত 30-40 বছরে আমি কখনো শুনিনি। সেখানে ডিম চুরি করার জন্য ডিম চুরি হচ্ছে, মানে মুরগির ডিম চুরি করার জন্য সংঘবদ্ধ গ্রামে চোর বের হয়ে যাচ্ছে। কোনো বাড়িতে কলা রাখা যাচ্ছে না, কোনো বাড়িতে মুরগি রাখা যাচ্ছে না। এরকম ছোট ছোট যে সিসকে চুরি, এটা এমন পর্যায়ে চলে গেছে এবং এটার জন্য পুলিশের জীবন হারাম হয়ে গেছে। তারপর শেষে সেই চোরেরা টর্চ লাইট নিয়ে গিয়ে বিভিন্ন যারা গৃহবধূ একসাথে চুরি ডাকাতি দুটো করছে, যেখানে পাচ্ছে চাকু ধরে কানের দুল কানের ইয়েটা খুলে নিয়ে যাচ্ছে।
তো দুর্ভিক্ষ হলে এই জিনিসগুলো রীতিমতো কোন পর্যায়ে যাবে আপনি কল্পনাই করতে পারবেন না, যেটা 1974-এ ঘটেনি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাকে বলি যে বিশ্বব্যাংক বলছে যে এই বছর জিডিপি হতে পারে 3.7। তো 3.7 ধরেন আমি 3.3 থেকে 4-এর মধ্যে জিডিপি রইল। আমরা যখন 1974-এর জিডিপির কথা যদি ধরি, যখন দুর্ভিক্ষ চলছিল বাংলাদেশে, এবং সেই দুর্ভিক্ষে বলা হয় যে প্রায় 2 মিলিয়ন 20 লাখ লোক মারা গেছে, ঠিক সেই সময়টাতে 6.5% ছিল জিডিপি। তো 6.5%, এবং ওই সময়টাতে কর্মহীন হয় না। এখন বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী দেখেন, আগে সেই 74-এর তুলনায় অর্ধেক জিডিপি, গত 10 মাসে 3 লাখ লোক অতি দরিদ্র হয়ে গেছে। আর 30 লাখ লোক অতি দরিদ্র হয়ে গেছে, মানে যারা দরিদ্র ছিল তারা একেবারে ছিন্নমূল হয়ে গেছে। এবং এর বেশিরভাগ নারী যারা নারী কর্মজীবী ছিলেন, এবং আরো প্রায় 28 লাখ লোক মানে বিশ্বব্যাংকের হিসেবে, সরকার হিসেবে তারা চাকরিচ্যুত হয়েছে। সো ইট ইজ এ প্রাইম প্রবলেম। তার সঙ্গে আবার দেখেন এখানে যে করোনা হিট করে ফেলেছে, আবার এই যে শুরু হলো অপ্রত্যাশিত ইরান এবং যাকে বলে ইসরায়েল যুদ্ধ। এবং এই ইরান ইসরায়েল যুদ্ধ, তারপরে আপনি আবার যেটা বললেন যে সামনে আবার মায়ানমারের যে পরিবেশ পরিস্থিতি, ফলে বাংলাদেশের এই যে রাজনৈতিক অবস্থা সবকিছু নির্ভর করছে অর্থনীতির উপর, বৈশ্বিক পরিস্থিতির উপর। এখানে সবকিছু এখন ইচ্ছা করলে তারেক রহমান সাহেব, ইচ্ছা করলে জামাত বা ইচ্ছা করলে ইনু সাহেবের উপরে নির্ভর করবে না আগামী দিনগুলোতে। ইজ দ্য রিয়েলিটি। তাহলে এখন কি আপনার কি মনে হয় যে ডক্টর ইউনূস তিনি আগামী যে নির্বাচনের কথা বলেছেন, এটা কি একটা জাতীয় সরকারের দিকে অগ্রসর হচ্ছে? এটা বলা যাচ্ছে না। আমি আপনাকে একটা কথা বলি, যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, তা আমি সে 14-15 সন থেকে বলে আসা শুরু করছি যে শেখ হাসিনাকে যেতে হবে টুডে অর টুমরো, এবং খুবই অবমাননাকর ভাবে তাকে যেতে হবে। দিন যত যাবে অবমাননা এবং অস্বস্তির পরিমাণটা তার বাড়তে থাকবে। দ্বিতীয় যে কথাটি বলতাম যে কন্টিনিউয়াসলি, যে উনি যাওয়ার পরে ওনার চেয়ে খারাপ লোক আসবে, ওনার চেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হবে, তবু ওনাকে যেতে হবে, বিকজ এই সমস্যাটা সে তৈরি করে ফেলেছে। আবার এখন আমাদের বাংলাদেশে যে সমস্যা আছে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চলে যান, সমস্যাটা শেষ হবে না, বরং সমস্যাটা শুরু হবে। সেখানে সেনাবাহিনী আসুক, নির্বাচিত সরকার আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, এনসিপি আসুক, সেই সরকারের জন্য আসলে 6 মাস থেকে 1 বছরের বেশি সরকার চালানো সম্ভব হবে না। তখন আবার এখন অনেকেই বলবে যে, এই যে এখন যেমন শেখ হাসিনার কথা বলছে, তখন অনেক বলবে যে এই ইনু সাহেব ভালো ছিল, কত সুন্দর হাসতো, কথাবার্তা কম বলতো, বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, সারা দুনিয়াতে বেশি তো চাহিদা ছিল না, একটু বিদেশে যাইতো আর বিদেশি সংবাদ মাধ্যমের সাথে একটু সাক্ষাৎকার দিত আর একটু হাসতো, এর বাইরে তো তেমন কোনো সমস্যা ছিল না। কি দরকার ছিল? আমরা, সে তো কাউকে গালাগালি, সে তো শেখ হাসিনার মতো কাউকে গালাগালি করছে না, হুমকি ধামকি দিচ্ছে না। আর তার নিজের যে ব্যবসা বাণিজ্য, সে তো আগেও করতো ব্যবসা বাণিজ্য, সে এরশাদ আমল থেকে ব্যবসা বাণিজ্য করছে, তো তার সেই ব্যবসা বাণিজ্য, সে একজন রাজা হয়েছে, তো রাজা হওয়ার পর একটু ব্যবসা বাণিজ্য নিজে বাড়িয়ে নিয়েছে, বা একটা নতুন একটা বাংলাদেশের যদি লেদু গেদু ধলা মানে রাস্তাটা ফকির মিসকিন, তারা যদি ম্যান পাওয়ারের ব্যবসা করতে পারে, তো ডক্টর ইউনূসের মতো একজন বিশ্বমানব একটা ম্যান পাওয়ারের লাইসেন্স নিয়েছে, এতে তো ম্যান পাওয়ার যারা ব্যবসা করে তাদের ইজ্জত বেড়ে গেছে, হ্যাঁ, তাদের সম্মান বেড়ে গেছে। তো সেখানে মানে সবাই তাদেরকে আদম ব্যাপারী বলতো, এখন আর ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে তাদেরকে আদম ব্যাপারী বলতে পারবে না, তাদেরকে নোবেল লরিয়েটের বংশধর বা সহযোগী বলতে পারবে। তো এইভাবে তো আসলে তিনি অনেক কিছু, তিনি এখন অনেক যেমন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তাদেরকে নিয়ে অনেক কিছু হচ্ছে, যারা সার্টিফিকেট বিক্রি করে, ওইটা করে, এখন উনি একটা নতুন বিশ্ববিদ্যালয় নিয়েছেন। এর ফলে কি হলো, এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যারা চালান, মালিক, ট্রাস্টি, তাদের সম্মান বেড়ে গেল। আপনি পজিটিভ অর্থে যদি নিয়ে যান, তখন এই লোকগুলো এখন গালাগালি করছে, তখন যখন ইউনূস সাহেব চলে যাবে, তখন তো এখানে চোখে মরিচ লাগিয়ে বলবেন যে হাই আল্লাহ করলাম, সেই তো ভালো ছিল, সবচেয়ে ভালো ছিল। সে তো কখনো আগে যেভাবে মানে প্রধান উপদেষ্টা হওয়ার আগে খদ্দরের পাঞ্জাবি পরতেন, হওয়ার পর বেচারা খদ্দরের পাঞ্জাবি পরছেন, কিন্তু নতুন স্যুট কিনেন নাই, কোট কিনেন নাই, এমনকি একটা কেটস কিনেন। পাঞ্জাবি কেন বলছেন? এটা হচ্ছে গ্রামীণ চেক বলেন, তার নিজস্ব একটা জিনিস, মানে হোয়াটএভার, মানে তার যে ইউনিফাইড মানে কোড অফ কন্ডাক্ট, তিনি যেভাবে কথা বলতেন, যেভাবে চুল কাটতেন, যেভাবে উনি পোশাক আশাক করতেন, পরিবর্তন হয় নাই, ক্ষমতার মধ্যে গিয়ে পরিবর্তন হননি, উনি ওনার মতই আছেন।
তো এই জিনিসগুলো নিয়ে আমরা এখন মানে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝছি না অনেকে, আমরা গালাগাল করছি, ঠিক করছি, কিন্তু দেখা যাচ্ছে যে যখন তিনি চলে যাবেন আমরা কিন্তু তখন আবার তার জন্য কাঁদবো। এটা হলো আমাদের চরিত্র আর কি, আমরা যে চলে রত্ন হারানোর পরে কাঁদতে থাকি সবাই। জি, আমার একটু বলেন তো, আপনি কয়েকদিন আগে দেখলাম যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কথা বলছিলেন, যে তিনি বলছেন যে আওয়ামী লীগ অনেক ভুল ভ্রান্তি করে গেছে, যেগুলির ফল তাদেরকে আওয়ামী লীগকে ভোগ করতে হয়েছে। আব্দুল হামিদ এটা কোথায় বলেছেন, মানে এই কথাগুলি কোথা থেকে আসলো? এটা যুগান্তর পত্রিকাতে একটা রিপোর্ট, দৈনিক যুগান্তর, সেটাতে আমি দেখলাম। এখন এটা অনেক সময় বাংলাদেশের মানে এটা মিথ্যাও হতে পারে, হতে পারে, এখন হলো ইন্টারনেটে অনেক কিছুই হয়, ইন্টারনেটে হয়। তো যার জন্য আমি আসলে আপনার প্রশ্ন করার পরে আমার মনে হলো যে আমি কোথা থেকে পেয়েছি, আমি আসলে যুগান্তর থেকে পেয়েছি। কিন্তু যেটা হলো কাউন্টার চেক করে, এটা আমার বলা উচিত ছিল, কিন্তু আমি এটা ইচ্ছে করে বলিনি বা কাউন্টার চেক করিনি, কারণ আসলে যে কথাটা বলেছেন ওটা আমারও মনের কথা। মানে আমি মনে করি যে আসলে আওয়ামী লীগের এইভাবেই, মানে আব্দুল হামিদ যেটা বলেছেন এটা স্বয়ং শেখ হাসিনারও বলা উচিত। তো যেহেতু আমি আব্দুল হামিদ সাহেবের এরকম একটা রেফারেন্স পেয়েছি, ওই সুযোগের উপর দিয়ে আমি এই কথাটা বলে দিয়েছি যে আমি আসলে চাচ্ছি যে আওয়ামী লীগের মধ্যে একটা রিকনসিলিয়েশন হোক, আর এই হলো অবস্থা, আর কিছু না। এমনিতে ধরেন আওয়ামী লীগ জাতীয় পার্টির নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের বাদ দিয়ে কি নির্বাচন হবে? এখানে হতে পারে, এটা হতে পারে। আওয়ামী লীগ মানে যে কোনো জায়গাতে ধরেন একটা পরাজিত শক্তি, ঘৃণিত শক্তি, এরা কখনোই রাজনীতিতে রিভাইভ করতে পারে না যদি বিজয়ী যারা হলো তারা ভালো কাজ করে। এখন এখানে আসলে আওয়ামী লীগ জাতীয় পার্টি দাঁড়াতেই পারতো না বাংলাদেশে, আগামী মানে নামগন্ধই থাকতো না যদি এখন যারা আছেন তারা শতভাগ সফল হতেন। এখন এনসিপির বিরুদ্ধে বা উপদেষ্টাদের বিরুদ্ধে যে অযোগ্যতার অভিযোগ আসছে, দুর্নীতির অভিযোগ আসছে, তারপর তাদের যে সকল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসছে, তাদের যে সকল ব্যর্থতার অভিযোগ আসছে, এই জিনিসগুলো যদি না হতো, তারা যদি জাস্ট জনগণের এক্সপেকটেশন অনুযায়ী খালি আইন শৃঙ্খলাটা সুন্দরভাবে রক্ষা করতে পারতেন আর সবকিছু ম্যানেজ করতে পারতেন পলিটিক্যালি, তাহলে হয়তো জামাত জাতীয় পার্টির নামও কেউ নিত, জামাত আর যাকে বলা হয় জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের নামও কেউ নিত না, এবং আগামী নির্বাচনে তারা যদি অংশগ্রহণ নাও করতো কেউ তাদের নামও জিজ্ঞাসা করতো না। যেহেতু এরা মানে ঠিক আছে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না, তখন বারবার শুধু শেখ হাসিনার কথা মনে হচ্ছে যে এরকম অস্থির একটা সমাজে যেখানে মানুষ সারা দিন শুধু অস্থিরতায় ভুগে, তো সেখানে আসলে শেখ হাসিনার মতো এরকম আয়রন লেডি দরকার। তারপর শেষে এরশাদ সাহেব চলে যাওয়ার পরে রংপুরের লোকজন বলছিল যে তাদের ছেলে কন্ডিশনাল। এখন বাংলাদেশ তো রাজনৈতিক বিশ্বাসটা এমন একটা ব্যাপার যে বরিশাল, পটুয়াখালী, ভোলা থেকে শুরু করে দক্ষিণ অঞ্চল, এরপরে যশোর, খুলনা, নড়াইল, সাতক্ষীরা থেকে শুরু করে গোপালগঞ্জ, বৃহত্তর ফরিদপুর, এই এলাকাটা আসলে আওয়ামী লীগ বেল্ট। এখানে শেখ হাসিনা যত অন্যায় করুক না কেন, এই অঞ্চলের মানুষ সারাক্ষণ শুধু শেখ হাসিনা, বঙ্গবন্ধু, জয় বাংলা এগুলো বলতেই থাকবে, মেরে ফেললেও বলবে আর কি। আবার কিছু কিছু এলাকা আছে যেমন ফেনী আছে, নোয়াখালী আছে, কুমিল্লা আছে, এই সমস্ত এলাকাতে বিএনপির গ্রুপ মেজরিটি। আবার এখানে সিরাজগঞ্জ থেকে জামালপুর এই অঞ্চলে বিএনপির একটা মেজরিটি আছে। এই জন্য আমি বলি কি পদ্মার ওপারে আওয়ামী লীগকে দেওয়া হোক আর পদ্মার এপারে বিএনপি কে দিয়ে এই অবস্থার কারণে এখন বারবার সবাই শেখ হাসিনাকে মনে করছে সবাই, যেহেতু আওয়াজ আসছে গোপালগঞ্জ থেকে, ওই বার্তার ঢাকাও আসছে, ঢাকার লোকজন চিন্তা করছে যে আহাটা ঘটনাটা আসলে ঠিকই, এই যে এখন চাঁদা আগে দিতে হতো 300 টাকা, এখন সেখানে 3000 টাকা চাঁদা দিতে হয়।